26 আগস্ট 1944 জাপানের সবথেকে কুখ্যাত জেল আবাসারি প্রিজনের গার্ড ভোর রাতে একটা সেলের সামনে যায় চেক করার জন্য যে সবকিছু ঠিক আছে কিনা। এই সেলটা একজন বন্দির জন্য স্পেশালি বানানো হয়েছিল। ভেতরে একটা মানুষ শুতে পারে শুধু এইটুকুই জায়গা ছিল, আর সেই মানুষটাকে দিনরাত 20 কেজির দুটো মোটা শিকল দিয়ে হাত পা পেছনে মুড়ে বেঁধে রাখা হতো, যাতে সে কোনোভাবে এই জেল থেকে পালাতে না পারে। কিন্তু এদিন সেই গার্ড যখন সেই লোহার জানলা দিয়ে সেলের ভেতরে উকি মারে, সে পুরো শকড হয়ে যায়। যে শিকল খোলার জন্য জেলের বাইরে থেকে মিস্ত্রি ডেকে আনতে হতো এবং খুলতে 2 ঘন্টা সময় লাগতো, সেই 20 কেজির দুটো শিকল মেঝেতে পড়েছিল, আর ভেতরের বন্দি উধাও। তো বন্ধুরা, আমি মিঠুন আপনাদের সাথে আজ কথা বলবো জাপানের এমন এক কয়েদির কথা, যে একবার বা দুবার নয়, মোট 4 বার জাপানের সব থেকে ভয়ানক জেল থেকে পালিয়ে গিয়েছিল। আর এই জেল পালানোর জন্য সে কি ব্যবহার করেছিল জানেন? মাত্র 1 বাটি স্যুপ। তাছাড়া ওই সেলের মধ্যে শুধুমাত্র একটা জানলা ছিল, সেই জানলার গায়েও মোটা লোহার রড লাগানো ছিল, আর সেই জানলার সাইজও এতটাই ছোট যে সেখান থেকে একটা মানুষের পক্ষে বেরোনো অসম্ভব। তো প্রশ্ন হচ্ছে, সেই লোকটা 1 বাটি স্যুপের সাহায্যে কিভাবে এই জেল থেকে পালিয়েছিল? তো চলুন শুরু করি জাপানের ইতিহাসে সবচেয়ে রোমহর্ষক জেল পালানোর ঘটনা। আর ভিডিওর মাঝখানে একটি ছোট্ট প্রমোশন রয়েছে, যেখানে আপনার আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে। এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার থেকে বিরত থাকুন। সালটা ছিল 1948। জাপানের সাপুরো শহরের একটা পার্কের বেঞ্চে একটি মাঝ বয়সের লোক বসেছিল। হঠাৎই একজন হাই র্যাঙ্কের অফিসার এসে সেই লোকটার পাশে বসে। লোকটা ভয় পেয়ে যায়। সে কোনোভাবে ওখান থেকে উঠে যেতে চাইছিল, কিন্তু যাতে পুলিশ অফিসার সন্দেহ না করে তাই সে চুপ করে বসেছিল। কিছুক্ষণ পরেই সেই পুলিশ অফিসারটা তাকে একটা সিগারেট অফার করে। লোকটা হাত বাড়িয়ে সেই সিগারেটটা নেয়, আর সেই সিগারেটে একটা টান দেওয়ার পরেই তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সিগারেটটা শেষ করার পর সে কাঁদতে কাঁদতে ওই পুলিশ অফিসারকে বলে, আমার নাম ইয়োশি শিরাতরি, যাকে আপনারা গত কয়েক বছর ধরে হন্যে হয়ে খুঁজছেন, যে আপনাদের চোখকে ফাঁকি দিয়ে শুধু 1 বার বা 2 বার নয়, মোট 4 বার জেল থেকে পালিয়েছে। আর এরপর সে পুলিশ অফিসারকে তার জীবনের কাহিনী বলতে শুরু করে। তো প্রশ্ন হচ্ছে, ইয়োশি শিরাতরি কিভাবে জেল থেকে পালিয়েছিল, আর সে কেন পুলিশের কাছে স্যারেন্ডার করেছিল? শিরাতরির জন্ম হয় জাপানের আমরি শহরে। তার যখন বয়স মাত্র 2 বছর তার বাবা মারা যায়, আর বাবার মৃত্যুর পরেই তার মা তাকে ছেড়ে চলে যায়। সে তার প্রথম জীবনে রাশিয়ার টোফু দোকানে এবং পরে জেলেদের সাথে মাছ ও কাঁকড়া ধরার কাজ করে। কিন্তু এই সমস্ত কাজ করে সে খুব বেশি রোজগার করতে পারত না। পরে সে ওই কাজ ছেড়ে জাপানে চলে আসে। সে জাপানে এসে চুরি ডাকাতি শুরু করে, আর এরই মধ্যে সে একটা বিয়ে করে এবং তার একটি মেয়েও হয়। কিন্তু 1936 সালে একটা ডাকাতি এবং হত্যার দায়ে পুলিশ তাকে অ্যারেস্ট করে। শিরাতরি তার ডাকাতির কথা স্বীকার করে নেয়, কিন্তু সে বারবার জানায় সে কোনো খুন করেনি। কিন্তু পুলিশ শিরাতরিকে ভীষণ মারধর করে, তাকে দিয়ে জোর করে স্বীকার করিয়ে নেয় যে সেই খুন করেছে। এরপর তাকে কোর্টে তোলা হয়, আর জেলা কোর্ট তাকে যাবজ্জীবনের শাস্তি দেয়। শিরাতরিকে জাপানের আমরি জেলে পাঠানো হয়েছিল। কিন্তু এই জেলে আসার পর থেকেই শিরাতরির উপরে জেলের গার্ডরা ভীষণ পরিমাণে অত্যাচার চালাতে থাকে। তাকে যখন তখন মারত, বেশি বেশি কাজ করাতো। আর এটা যে শুধুমাত্র শিরাতরির সাথে হতো তাই কিন্তু নয়, জেলের প্রায় প্রত্যেকের সাথে এটাই করা হতো। আর এই সময়টায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। জাপানের অল্প কিছু জেল বাদ দিয়ে বাকি প্রায় সমস্ত জেলেই এটাই হচ্ছিল। শিরাতরি এই অকথ্য অত্যাচার এবং শাস্তির হাত থেকে বাঁচার জন্য জেল পালানোর একটা প্ল্যানিং করে। কিন্তু এই জেলে অল টাইম গার্ডদের উপর নজর রাখা হয়। তো প্রশ্ন হচ্ছে, গার্ডদের নজর এড়িয়ে এই জেল থেকে সে কিভাবে পালাবে? শিরাতরি এই জেলে থাকার সময় লক্ষ্য করে যে দুটো গার্ডের পাহারা দেওয়ার মাঝে 15 মিনিটের গ্যাপ থাকে, আর এই 15 মিনিটের মধ্যে তাকে পালানোর জন্য সবকিছু করতে হবে। এই 15 মিনিটের মধ্যেই তাকে সেলের দরজা খুলতে হবে, এরপর আরো 6টা গেটের তালা খুলে তাকে পালাতে হবে। কিন্তু এত কম সময় কিভাবে সম্ভব? আর শিরাতরির কাছে তো কোনো চাবিও ছিল না। এমন সময় শিরাতরি তার একটা হিডেন ট্যালেন্টকে কাজে লাগায়। সে অনেক ছোটবেলা থেকেই ডাকাতির সাথে যুক্ত ছিল, ফলে খুব অল্প সময় চাবি ছাড়া সে তালা খোলার টেকনিক শিখে ফেলেছিল। তার কাছে সামান্য একটা তার বা লোহার টুকরো হলেও সে যে কোনো তালা খুলতে পারত। শিরাতরি লক্ষ্য করে তাকে রোজ স্নানের জন্য যে বালতিটা দেওয়া হয়, সেই বালতির উপরে একটা তার লাগানো আছে। সে গার্ডের নজর এড়িয়ে বালতি থেকে ওই তারটা খুলে ফেলে, আর সেই তারটাকে বাঁকিয়ে সে চাবির মতো বানিয়ে ফেলে। আর এরপর সে অপেক্ষা করতে থাকে একটা পারফেক্ট টাইমে। যখনই গার্ড চেঞ্জ হয়, সে সাথে সাথে ওই তারের টুকরোটা দিয়ে নিজের সেলের তালা খুলে ফেলে। এরপর সে একে একে পরের 6টা গেটের তালা খোলে, আর গার্ডের নজর এড়িয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু শিরাতরি বেশি দিন পালিয়ে থাকতে পারেনি। টানা 3 দিন ধরে সে যখন না খেয়েছিল, তখন সে একটা হসপিটালে খাবার চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়।
আর হসপিটালের গার্ডরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। এবার তাকে জেল পালানো এবং চুরির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর এবার তাকে ট্রান্সফার করা হয় আকিতা প্রিজনে। এই জেলে তার জন্য একটা স্পেশাল সেল বানানো হয়। এই সেলের ছাদটা খুবই উঁচু ছিল, দেওয়ালে চকচকে তামার শীট লাগানো ছিল যাতে সে দেওয়াল বেয়ে উঠতে না পারে। শুধুমাত্র আলো এবং বাতাস আসার জন্য ওই সেলে একটাই জানলা ছিল, তাও আবার ছাদে। আর সেটা এতটাই উঁচু ছিল যে ওখানে বেয়ে ওঠা অসম্ভব। যেহেতু সে এর আগে একবার জেল পালিয়েছিল, তাই জেলের গার্ডরা তাকে বেশি অত্যাচার করত, তাকে দিয়ে বেশি বেশি কাজ করাতো, কথায় কথায় তাকে মারধর করত। কিন্তু এই জেলের যে হেড গার্ড ছিল, যার নাম ছিল কোবায়াশি, সে শিরাতরির প্রতি একটু দয়ালু ছিল। সে তার সাথে ভালো ব্যবহার করত। এমনকি অন্য গার্ডরা যখন শিরাতরিকে মারধর করত, তখন কোবায়াশি তাদেরকে মারতে বারণ করত। একদিন ঝড় জলের রাতে গার্ডরা দেখতে পায় শিরাতরি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। তাকে উত্ত্যক্ত করার জন্য তারা যখন ওই সেলের ভেতরে যায়, তারা শকড হয়ে যায়। তারা গিয়ে দেখতে পায় ওই কম্বলের নিচে শুধু বালিশ রাখা, শিরাতরি কোথাও নেই। আর তাকে রোজ যে হাত করা দিয়ে বেঁধে রাখা হতো, সেটা মেঝেতে পড়ে আছে। গার্ডদের বুঝতে অসুবিধা হয় না যে শিরাতরি আবারও পালিয়ে গেছে। তারা উপরের দিকে তাকিয়ে দেখতে পায় উপরের জানলাটা ভাঙা। কিন্তু প্রশ্ন হলো, এত উঁচু একটা জানলাতে শিরাতরি কিভাবে উঠল আর কিভাবে সে ওই হাত করা খুলল? কারণ এখন তো তার কাছে কোনো লোহার টুকরো বা তারও ছিল না। আসলে শিরাতরি প্রত্যেকবারই জেল থেকে পালানোর জন্য তার কিছু হিডেন ট্যালেন্টকে ব্যবহার করে। তালা ভাঙা এবং হাত করা খোলা ছাড়াও শিরাতরির আরও একটা ট্যালেন্ট ছিল। সে যে কোনো মসৃণ দেওয়ালেও টিকটিকির মতো চড়তে পারত, তা যতই মসৃণ দেওয়াল হোক না কেন। আর এই ট্যালেন্টটাও সে ডেভেলপ করেছিল চুরি এবং ডাকাতি করতে গিয়ে। তাকে যখন এই সেলে বন্দি করে রাখা হয়েছিল, তখন সে লক্ষ্য করে ছাদের উপরে যে জানলাটা রয়েছে, সেই জানলাটা কাঠের ফ্রেম দিয়ে তৈরি করা। গার্ডরা যখন তাকে প্রতিদিন রুমে বন্দি করে রাখত, তখন সে রাতের বেলায় হাত করা খুলে মসৃণ দেওয়াল বেয়ে উপরে উঠত। আর সে ওই জানলা ধরে রোজ সমস্ত শক্তি দিয়ে সেটাকে নাড়ানোর চেষ্টা করত। এইভাবে দিনের পর দিন নাড়ানোর ফলে জানলাটা একসময় আলগা হয়ে যায়। আর এরপরই একটা ঝড় জলের রাতকে সে জেল থেকে পালানোর জন্য চুজ করে, যাতে সে যখন পালিয়ে যাবে তখন গার্ডরা তার পায়ের শব্দ শুনতে না পায়। ভিডিও কন্টিনিউ করার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি নিজের করে নিতে পারেন একটা মার্সিডিজ বেঞ্জ লিমোজিন। আর এটা আপনি করতে পারবেন দ্য মোস্ট ট্রাস্টেড ট্রেডিং প্ল্যাটফর্ম বিনোমো থেকে। এখানে একটা নতুন কন্টেস্ট চলছে যার নাম ফ্রগ অফ ফরচুন। আর এই কন্টেস্টের মাধ্যমে আপনি বেশ কিছু নতুন পুরস্কার জিততে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে বলছি যে কি কি করতে হবে। প্রথমত আমার ডেসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করে রেজিস্টার করুন বিনোমো অ্যাপ। রেজিস্টার করার সাথে সাথে আপনার ডেমো অ্যাকাউন্টে পেয়ে যাবেন 10 লাখ টাকা, যেখান থেকে আপনি আপনার ট্রেডিংকে প্র্যাকটিস করতে পারবেন। আর প্র্যাকটিস করার পর আপনি ডেমো অ্যাকাউন্ট থেকে রিয়েল অ্যাকাউন্টে শিফটও করতে পারবেন, যেমনটা আমি করলাম। এবার আমি আপনাদেরকে একটা লাইভ ট্রেডিং করে দেখাবো। দেখুন, এখানে একটা গ্রাফ যাচ্ছে, যেটা কখনো উপরের দিকে যাচ্ছে, আবার কখনো নিচে আসছে। যেমন আমার মনে হচ্ছে যে এই গ্রাফটা এখন উপরের দিকে যাবে, তাই আমি এখানে 4000 টাকা দিয়ে প্রেডিক্ট করলাম। আর এখন আমি 5 সেকেন্ড অপেক্ষা করব। অ্যান্ড ইয়েস, আমার প্রেডিকশন সঠিক হয়েছে। আমি তৎক্ষণাৎ 7200 টাকা প্রফিট করলাম। এখানে উইথড্রল এবং ডিপোজিটও খুব সহজ। আপনি ইউপিআই, ফোনপে, পেটিএম এর মাধ্যমে উইথড্রল এবং ডিপোজিট করতে পারবেন। এছাড়া আপনারা যদি আমার প্রোমো কোড রোমান ইউজ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন আপনার ডিপোজিটের উপর 2x বোনাস। মানে আপনি 1000 টাকা ডিপোজিট করলে আপনি পেয়ে যাবেন 2000 টাকা। তো আপনার মধ্যে এখানে অনেক রিয়েল মানুষ রয়েছে যারা বিনোমোর সাথে নিয়মিত ট্রেডিং করছে। বিনোমোর লিঙ্ক পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া আছে। শিরাতরি জেল থেকে পালানোর পরেই পুলিশরা চারিদিকে তার খোঁজ চালায়, কিন্তু শিরাতরির কোনো খোঁজ তারা পায় না। শিরাতরি বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকে। এমন একদিন ঝড় জলের রাতে আকিতা প্রিজনের যে হেড গার্ড ছিল কোবায়াশি, তার বাড়ির দরজায় কেউ একজন ধাক্কা দেয়। কোবায়াশি দরজা খুলে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে রয়েছে ইয়োশি শিরাতরি, যাকে পুলিশ হন্যে হয়ে খুঁজছিল। শিরাতরির অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। ঠিকভাবে খেতে না পেয়ে তার শরীর জীর্ণ হয়ে পড়েছিল। কোবায়াশি তাকে ঘরে ঢুকতে দেয়, শুকনো জামা কাপড় আর কিছু খাবার দেয়। শিরাতরি তাকে জানায় জেলের সমস্ত গার্ডরা তাকে ভীষণ মারধর করত, অকথ্য অত্যাচার করত, আর এই কারণেই সেই জেল থেকে পালিয়ে গেছে। যেহেতু কোবায়াশি তার প্রতি দয়ালু ছিল, তার সাথে ভালো ব্যবহার করত, তাই সে কোবায়াশির কাছে একটা সাহায্য চাইতে এসেছে। সে কোবায়াশিকে জানায় সে স্যারেন্ডার করতে রাজি আছে, কিন্তু তাকে পুলিশের হাতে না তুলে জাপানের জাস্টিস ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হোক, যাতে সে তৎকালীন জাপানের জেলগুলোতে যে অমানসিক অত্যাচার হচ্ছে সেই কথা তাদেরকে বলতে পারে। কোবায়াশি তাকে আশ্বাস দেয় যে হ্যাঁ, সে তাকে হেল্প করবে। এই সময় শিরাতরি যখন বাথরুমে যায়, তখন কোবায়াশি লুকিয়ে পুলিশে ফোন করে দেয়। আর মুহূর্তের মধ্যেই পুলিশ কোবায়াশির বাড়িকে ঘিরে ফেলে, আর তারা এবার ইয়োশি শিরাতরিকে ধরে নিয়ে যায়। শিরাতরি ধরা পড়েছিল, এটার থেকেও তার বেশি খারাপ লাগছিল যে কোবায়াশি, যাকে সে এত বিশ্বাস করেছিল, সে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কোর্টে আবারও শিরাতরিকে তোলা হয়। সে বারবার আবেদন করতে থাকে তাকে যেন টোকিও জেলে ট্রান্সফার করা হয়।
কারণ টোকিওতে ওয়েদার একটু গরম আর সেখানে জেলের বন্দীদের সাথে খারাপ ব্যবহার করা হয় না। কিন্তু কোর্ট তার কোনো কথা শোনে না, উল্টে তাকে জাপানের সবথেকে কুখ্যাত জেল আবাশিরি প্রিজনে পাঠিয়ে দেওয়া হয়। এই আবাশারি জেলই ছিল জাপানের মোস্ট আনব্রেকেবল প্রিজন। এখানে জাপানের সমস্ত ভয়ানক সব ক্রিমিনালদের রাখা হতো, তার জন্য এখানে পাহারাও ছিল অত্যন্ত কড়া। এই জেলের আশেপাশে থাকা 8 মিটার উঁচু টাওয়ার থেকে বন্দীদের উপর অল টাইম নজর রাখা হতো। যদি কোনো বন্দী পালিয়ে যাওয়ার চেষ্টা করত তাকে সরাসরি গুলি করা হতো। আর কেউ যদি এত কড়া নিরাপত্তার পরেও এই জেল থেকে বাইরে বেরোতে সফলও হয়, তবুও তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব, কারণ এই জেলের বাইরে বহু কিলোমিটার পর্যন্ত শুধু বরফ আর ঘন জঙ্গল ছাড়া কিছুই ছিল না। তাছাড়া এখানে বছরে বেশিরভাগ সময় টেম্পারেচার 0 ডিগ্রির নিচে থাকে, তুষার ঝড় হয় এবং এখানে যে জঙ্গল রয়েছে সেখানে হিংস্র সব জন্তু জানোয়ার রয়েছে। আর এই সমস্ত কারণে জাপানের এই জেলটাকে অ্যালকাট্রাস প্রিজনও বলা হয়। আর এর আগে পর্যন্ত এই জেল থেকে কেউ পালাতে পারেনি। এবার শিরাতোরিকে এই আবাসারি প্রিজনে পাঠানো হয়। যেহেতু সে এর আগে 2 বার জেল থেকে পালিয়েছিল, তাই শিরাতোরির কথা মাথায় রেখে এই জেলেও একটা স্পেশাল সেল তৈরি করা হয়, যেখানে একজন মানুষ কোনো মতে শুতে পারে। শুধু এইটুকু জায়গা ছিল। সেলের চারিদিকে ছিল মোটা দেওয়াল, কেবলমাত্র একটা ছোট লোহার জানলা ছিল, এমনকি তার সাইজও শিরাতোরির বডির থেকে অনেক ছোট ছিল। আর এখানেও জেলের গার্ডরা শিরাতোরিকে প্রচণ্ড মারধর করত, তার হাত তারা অল টাইম বেঁধে রাখত, তাকে উত্ত্যক্ত করত আর বলতো এখান থেকে পালিয়ে দেখাও। এমনই একদিন গার্ডরা যখন শিরাতোরিকে মারধর করছিল, শিরাতোরি প্রচণ্ড রেগে যায় আর সে রেগে গিয়ে সেই লোহার হাত করা টেনে ভেঙে ফেলে। সে ওই গার্ডদের চোখে চোখ রেখে বলে, আমি এই জেল থেকে পালিয়ে দেখাবো। আর এখানেই আসে শিরাতোরির আরও একটা হিডেন ট্যালেন্ট। সে ভীষণই শক্তিশালী ছিল। এর আগে সে যখন আকিতা প্রিজনে ছিল, সে ওই হাত করাটাকে ভাঙেনি, কারণ তাকে রোজ দেওয়াল বেয়ে উপরে উঠে আবার নিচে নামতে হতো, যাতে গার্ডরা সন্দেহ না করে। এবার আবাসিরি প্রিজনের যে গার্ডরা, তারা দেখে ফেলেছিল যে শিরাতোরি কতটা শক্তিশালী। সাধারণ হ্যান্ডকাফ ভেঙে ফেলা তার কাছে কোনো ব্যাপারই না। এই কারণে তারা শিরাতোরির জন্য 2টো স্পেশাল শিকল বানায়। এবার 20 কেজি করে 2টো মোটা শিকল দিয়ে তার হাত এবং পা পেছন দিকে মুড়ে সারাদিন বেঁধে রাখা হতো। এই শিকলের জন্য সে ঠিক করে ঘুমাতে পারতো না, খেতে পারতো না, এমনকি বসতেও পারতো না। সপ্তাহে মাত্র একদিন স্নান করানোর জন্য এবং তার জামা কাপড় বদলানোর জন্য এই হাত করা খোলা হতো। এমনকি হাত করা খোলার সময় জেলের বাইরে থেকে 2জন মিস্ত্রি আসতো, যারা 2 ঘন্টা সময় নিত এই হাত করা খোলার জন্য। তাছাড়া সারাদিন জেলের গার্ডরা তার উপর নজর রাখত, আর একটু এদিক ওদিক হলেই শিরাতোরিকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, মারধর করত। জেলের ভেতরে শিরাতোরির জীবন নরক হয়ে যায়। এরই মধ্যে আসে শীতকাল। এই শীতের মধ্যেও শিরাতোরির কাছে কোনো গরম পোশাক ছিল না, তাকে ঠান্ডায় মেঝেতে ঘুমাতে হতো। গার্ডরা এবার একেবারে নিশ্চিত ছিল যে শিরাতোরি আর কোনোদিন এই জেল থেকে পালাতে পারবে না। দিনটা ছিল 26শে আগস্ট 1944। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে জাপানে সেদিন ওয়ার টাইম ব্ল্যাক আউট করা হয়েছিল, যাতে শত্রুপক্ষের বিমান নিচে কোথাও কোনো বসতি আছে কিনা এটা যাতে বুঝতে না পারে। তাই জেলের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। এমন ঘুটঘুটে অন্ধকারে আবাসিরি প্রিজনের গার্ডরা ছাদে কারোর পায়ের শব্দ পায়। এই শব্দ পাওয়ার সাথে সাথে কিছু না ভেবে গার্ড সোজা ছুটে যায় শিরাতোরির সেলের দিকে। কিন্তু ওখানে গিয়ে সে যা দেখে, তার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ ওই জেলের ভেতরে শিরাতোরি ছিল না, আর মেঝেতে পড়েছিল 40 কেজি ওজনের সেই শিকলটা, আর সেটা ভাঙা ছিল। আর ওই সেলে যে জানলা ছিল, সেই জানলাটার নাট বল্টু নিচে পড়েছিল। চারিদিকে সার্চ অপারেশন শুরু হয়, কিন্তু আবাসিরি শহর তন্ন তন্ন করে খুঁজে নেওয়ার পরেও শিরাতোরির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। এর আগেই আমি আপনাদেরকে বলেছি শিরাতোরির কাছে কোনো গরম জামা কাপড় ছিল না, আর এই জেলের চারিদিকে ছিল বরফ আর ঘন জঙ্গল। পুলিশরা প্রায় কয়েক মাস ধরে এখানে খোঁজ চালায়, কিন্তু শিরাতোরি কোনো খোঁজ তারা পায় না। তারা ভাবে হয়তো শিরাতোরিকে কোনো হিংস্র জন্তু খেয়ে ফেলেছে, তাই এবার তারা সেই কেসটাকে ক্লোজ করে দেয়। কিন্তু জানলে আশ্চর্য হবেন, শিরাতোরি কোথাও পালিয়ে যায়নি, বরং সে টানা 2 বছর ওখানেই লুকিয়েছিল। সে জেল থেকে পালানোর সময় বরফের ভেতর একটা গুহা দেখতে পেয়েছিল, আর সেখানে সে গা ঢাকা দিয়েছিল। সে জঙ্গল থেকে মাঝে মাঝে ছোট ছোট পশু পাখি শিকার করে আনতো, আর সেগুলোকে আগুনে পুড়িয়ে নিজে খেত। আর এইভাবে সে টানা 2 বছর ওই গুহার ভেতরে ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, শিরাতোরি কিভাবে 40 কেজি ওজনের শিকলটাকে ভেঙে ফেললো, আর সে কিভাবে ওই জানলা থেকে বেরিয়েছিল? কারণ ওই জানলাটার আকার একটা মানুষের থেকেও ছোট ছিল। আসলে শিরাতোরি এই জেলে আসার পরের দিন থেকে এখান থেকে পালানোর প্ল্যানিং করতে থাকে। শিরাতোরিকে জেলে খাবার হিসাবে এক ধরনের মিসো স্যুপ দেওয়া হতো, আর খাবার খাওয়ার সময় শিরাতোরি এই স্যুপের বেশিরভাগটা খেয়ে নিত, আর শেষে অল্প একটু বাঁচিয়ে রাখত। আর সেই অবশিষ্ট স্যুপটাকে সে ফেলতো তার লোহার হাত করার গায়ে এবং লোহার জানলার নাট বল্টুতে। আসলে মিসো স্যুপ হলো জাপানের একটা ট্র্যাডিশনাল স্যুপ,
যাতে লবণের পরিমাণ একটু বেশি থাকে। আর এই লবণ থাকার কারণে ওই স্যুপটাকে লোহার উপরে ফেলায় লোহাতে মরচে পড়তে শুরু করে। এইভাবে টানা 6 মাস ধরে রোজ অল্প অল্প করে স্যুপ ফেলার ফলে ওই লোহার নাট বোল্ট এবং শিকলে মরচে ধরে যায়, ফলে সেগুলো কমজোরি হয়ে যায়। আর শিরাতরি যে কি পরিমাণে শক্তিশালী তা আপনাদেরকে আগেই বলেছি। শিরাতরি ওই 40 কেজির মোটা শিকল যখন মরচে পড়েছিল সেটাকে এক টানে ভেঙে ফেলে। সে একইভাবে জানলার রডটাকেও বাঁকিয়ে দেয়। আর যেদিন সে পালিয়েছিল সেদিন যেহেতু একটা ব্ল্যাকআউট চলছিল, তাই শিরাতরি ভালোভাবেই জানতো এই অন্ধকারে তাকে রাত্রিবেলায় আর কেউ খুঁজতে যাবে না। সে একটা পুরো রাত পেয়ে যাবে ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। এবার প্রশ্ন হচ্ছে সে ওই জানলা থেকে কি করে বেরোলো। আর এখানেই আসে শিরাতরির আরও একটা হিডেন ট্যালেন্ট। সে তার শরীরের সমস্ত হাড়গুলোকে ডিসলোকেট করে শরীরের আকার ছোট করতে পারত। আর সে তার এই ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে নিজের কাঁধের হাড় ডিসলোকেট করে। এতে সে সহজেই ওই ছোট জানলা থেকে গলে যায়। 2 বছর ওই গুহায় কাটানোর পর শিরাতরি নিজেকে আর সামলাতে পারছিল না। সে ঠিক করে যাই হয়ে যাক না কেন সে বাইরে বেরোবে। এবার সে কাছেই থাকা আবাসিরি শহরে যায়। কিন্তু সে বাইরে এসে যা দেখে সে পুরো অবাক হয়ে যায়। কারণ মাত্র 2 বছরে জাপানে অনেক কিছু বদলে গিয়েছিল। জাপানে 2টো নিউক্লিয়ার অ্যাটাক হয়েছিল এবং জাপান এখন আমেরিকার কন্ট্রোলে চলে গেছিল। সে দেখে জাপানের সব জায়গায় আমেরিকান সোলজাররা ঘোরাফেরা করছে। জাপানের বিভিন্ন জায়গায় জাপানি ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতে লেখালেখি রয়েছে। আর এই সব কিছু দেখে সে বুঝতে পারে যে যেহেতু অনেক দিন পার হয়ে গেছে তাই এখন আর তাকে কেউ খুঁজবে না। তাই সে ঠিক করে সে নিজের শহর সাপোরোতে যাবে তার পরিবারের সাথে দেখা করতে। এরপর সে আবাসিরি থেকে প্রায় 50 দিন পায়ে হেঁটে সাপোরোতে পৌঁছায়। কিন্তু পরিবারের সাথে দেখা করার আগের দিনে সে একটা ভুল করে বসে। পথে শিরাতরির প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই সে একটা টমেটোর ক্ষেত দেখতে পেয়ে সেখান থেকে কিছু টমেটো তুলে খেতে শুরু করে। কিন্তু দূর থেকে ক্ষেতের মালিক শিরাতরিকে চোর ভাবে আর তাকে মারতে শুরু করে। এই সময় শিরাতরি নিজের জীবন বাঁচানোর জন্য ওই চাষির উপরে আক্রমণ করে। আর সেই হাতাহাতিতে ওই চাষি গুরুতর আহত হয় আর সে মারা যায়। এই সময় আশেপাশের ক্ষেতের কয়েকজন লোক শিরাতরিকে ধরে ফেলে আর তাকে পুলিশের হাতে তুলে দেয়। 1946-এর শেষের দিকে জাপানের পুলিশ মার্ডারের অভিযোগে সাপোরো শহর থেকে ইয়োশি শিরাতরিকে অ্যারেস্ট করে। যাকে তারা এতদিন মৃত ভাবছিল সেই মানুষটা এখনো বেঁচে আছে, এটা দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। এরপর শিরাতরির উপরে আবারও কেস চলে। তবে এখানেও শিরাতরি বারবার করে জানায় যে সে ওই কৃষককে মারতে চায়নি। সে নিজের সেলফ ডিফেন্সে ওই কৃষকের উপর আক্রমণ করেছিল। কিন্তু কোর্ট তার একটাও কথা শোনে না। একে তো সে মোট 3 বার জেল থেকে পালিয়েছিল, আর উল্টে সে এবার একটা লোককে মেরে ফেলেছিল। এই কারণে কোর্ট তাকে মৃত্যুদণ্ড দেয়। শিরাতরিকে এবার পাঠানো হয় সাপোরো প্রিজনে, যেখানে সে ফাঁসির জন্য অপেক্ষা করছিল। আর এই জেলেও তার জন্য একটা স্পেশাল সেলের ব্যবস্থা করা হয়। 3 বার যেহেতু সে জেল থেকে পালিয়েছিল, তাই এবার তাকে যে সেলটা দেওয়া হয়েছিল তার ছাদটা অনেকটাই উঁচু করা হয়। এর দেওয়ালগুলো ভীষণই পুরু ছিল, আর যে জানলাটা ছিল সেটা তার মাথার থেকেও ছোট করা হয়। কারণ শিরাতরি তার দেহের সাইজ তো ছোট বড় করতেই পারে, কিন্তু মাথার সাইজ তো সে আর ছোট করতে পারবে না। শুধু তাই নয়, শিরাতরির জন্য স্পেশালি 6 জন গার্ডকে রাখা হয়েছিল, যারা দিন রাত 24 ঘন্টা শিরাতরির উপর নজর রাখত। কিন্তু এইবার তাকে আর কোনো হাত করা পরানো হয়নি, কারণ গার্ডরা বুঝে গিয়েছিল শিরাতরিকে হাত করা পরানোর কোনো মানেই নেই। এখানেও গার্ডরা শিরাতরির উপর অকথ্য অত্যাচার চালাতো, তাকে নিয়ে হাসাহাসি করত। এই সময় শিরাতরি তার সেলের মাঝখানে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে সারাদিন কিছু একটা ভাবত। জেলের গার্ডরা ভাবে হয়তো শিরাতরি এবারও আগের মতোই ছাদ থেকে পালানোর চেষ্টা করছে। এর জন্য তারা প্রতি সপ্তাহে একবার করে সেলের ছাদ আর জানলা চেক করত। এভাবেই প্রায় কয়েক মাস কেটে যায়। এরই মধ্যে শিরাতরি আবার একটা নতুন অভ্যাস করে ফেলে। সে প্রচুর পরিমাণে ঘুমাতে শুরু করে। সকালে লেট করে ঘুম থেকে উঠত, যখনই সময় পেত সে ঘুমিয়ে পড়ত। প্রথম গার্ডরা তাকে ঘুমানোর জন্য মারধর করত, কিন্তু এতদিনে শিরাতরির বয়স 40 পার হয়ে গিয়েছিল। আর যেহেতু সে অনেক দিন ধরে জেল থেকে পালানোর কোনো চেষ্টাই করেনি, তাই গার্ডরাও তাকে এবার থেকে ঘুমাতে দিত। আর ধীরে ধীরে গার্ডদের সেই নজরদারিতেও কমতি আসতে শুরু করে। তারা ভাবে যে শিরাতরি হয়তো আর কখনো এখান থেকে পালাবে না, এবার সে তার মৃত্যুদণ্ডের সাজা পাবেই। কিন্তু তারা ভুল ছিল, কারণ এমনই একদিন সকালবেলায় শিরাতরি যখন ঘুম থেকে উঠছে না, তখন তার সেলে গার্ড পাঠানো হয়। কিন্তু গার্ড যখন সেই কম্বল সরায়, তাদের হাত পা কাঁপতে শুরু করে, কারণ শিরাতরি সেখানে ছিল না। তারা সম্পূর্ণ সেল ভালো করে চেক করে, কোথাও কোনো ভাঙাচোরা আছে কিনা। তারা উপরের দিকে তাকিয়ে দেখতে পায় উপরের জানলাটাও অক্ষত রয়েছে, সবকিছু ঠিকঠাক রয়েছে। তো প্রশ্ন হচ্ছে, এবার শিরাতরি কিভাবে পালালো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গার্ডরা যখন তার বিছানা সরায়, তারা দেখে বিছানার নিচে একটা সুড়ঙ্গ রয়েছে, আর সেই সুড়ঙ্গ দিয়েই সে জেল থেকে পালিয়েছে। কিন্তু শিরাতরি এই সুড়ঙ্গ কখন বানালো তার উপর তো জেলের গার্ডরা সবসময় নজর রাখত।
আসলে সুড়ঙ্গ তৈরি করার প্ল্যানটা শিরাতরির মনে প্রথম থেকেই ছিল, আর বেশিক্ষণ পড়ে পড়ে ঘুমানো তার প্ল্যানের একটা পার্ট ছিল, যার ফলে গার্ডরা তার উপর থেকে নজর সরিয়ে ফেলে। সে প্রথম ছাদের দিকে তাকিয়ে থাকতো, যাতে গার্ডরা ভাবে সে এবারও ছাদের রাস্তা থেকে পালাবে। মানে শিরাতরি গার্ডদের মাইন্ড ডাইভার্ট করছিল, যাতে গার্ডরা কখনো তার বিছানা চেক না করে। এই জেলেও তাকে খেতে দেওয়া হতো মেসো স্যুপ, কিন্তু এবার সে মেসো স্যুপ নয়, বরং মেসো স্যুপের বাটি ব্যবহার করেছিল। সে সকলের নজর এড়িয়ে ওই পাত্রের একটা ভাঙা অংশ দিয়ে তার বিছানার নিচে মেঝেতে একটা গভীর সুড়ঙ্গ কাটতে শুরু করে, এবং বেশ কয়েক মাস পর এই পরিশ্রমের ফলে সে জেল থেকে বের হওয়ার জন্য একটা পর্যাপ্ত পরিমাণে সুড়ঙ্গ কেটে ফেলে। সে রোজ ঘুমানোর ভান করে কম্বল মুড়ি দিয়ে থাকতো, আর কম্বলের নিচ থেকে সে ধীরে ধীরে নেমে যেত নিচের সুড়ঙ্গে, আর একটু একটু করে সে রোজ সুড়ঙ্গ খুঁড়তে থাকত। এবার প্রশ্ন হচ্ছে, সেই সুড়ঙ্গ খোঁড়ার পরে সেই মাটি কোথায় রেখেছিল? জাপানে ঠান্ডা হওয়ার কারণে এখানে প্রত্যেকটা সেলে উডেন ফ্লোর ছিল, আর অল্প সময়ের জন্য গার্ডরা যখন এদিক ওদিক যেত, শিরাতরি সেই ফাঁকে পায়ে একটু একটু চাপ দিয়ে সেই উডেন ফ্লোর ভেঙে ফেলে। আর এই ফ্লোরের নিচে কিছুটা ফাঁকা জায়গা থাকতো, যাতে সে ফ্লোরের কাঠ খারাপ না হয়ে যায়। আর গর্ত করার সময় সে সমস্ত মাটি ওই ফাঁকা স্থানে লুকিয়ে রাখত। আর সুড়ঙ্গ খোঁড়ার পর সে উঠে এসে আবারও কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ত। সাপোরো প্রিজনের সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাওয়ার পর ইয়োশি শিরাতরি বহুদিন গা ঢাকা দিয়ে থাকে, আর এবারও জাপানের পুলিশ তাকে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু কেউ তাকে কোথাও খুঁজে পায় না। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। শিরাতরি নিজের বাড়িতেও যেতে পারছিল না, কারণ সে জানত পুলিশরা তার বাড়ির উপরে নজর রাখছে। একদিন শিরাতরি পার্কে বসেছিল, আর সেখানেই একজন হাই র্যাঙ্কের অফিসার তার পাশে এসে বসে, আর সে হঠাৎই শিরাতরিকে একটা সিগারেট অফার করে। জাপানে সেই সময় সিগারেটকে একটা লাক্সারি আইটেম মনে করা হতো, সাধারণ মানুষরা কখনো সিগারেট খেত না। শিরাতরি সেই সিগারেটটা হাতে নেয়। সেটা জ্বালানোর পর সে তার অতীতের কথা ভাবতে থাকে। সে এতদিন যে কটা জেলে ছিল, সেই প্রত্যেকটা জেলের গার্ড, পুলিশ তার উপর অকথ্য অত্যাচার, গালিগালাজ করত। এমনকি সে যে গার্ডকে বিশ্বাস করেছিল, যার কাছে গিয়ে সে স্যারেন্ডার করেছিল, সেও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। অথচ আজ এত বড় একজন হাই র্যাঙ্কের অফিসার তাকে একটা সিগারেট অফার করেছে, যার সাথে শিরাতরির আগে কখনো পরিচয় হয়নি। আর এটা ভেবেই শিরাতরির চোখে জল চলে আসে। সে বুঝতে পারে যে সমস্ত পুলিশ অফিসাররা খারাপ নয়, কিছু ভালো মানুষও রয়েছে। শিরাতরি এবার তার জীবনের সমস্ত ঘটনা ওই পুলিশ অফিসারকে বলে। তাছাড়া বেশ কয়েক বছর ধরে পালিয়ে পালিয়ে শিরাতরি ক্লান্ত হয়ে পড়েছিল, আর সেই পুলিশ অফিসারের কাছে রিকোয়েস্ট করে তাকে যেন পুলিশের হাতে না তুলে জাস্টিস ডিপার্টমেন্টের কাছে নিয়ে যাওয়া হয়, কারণ জাপানের জেলে বন্দীদের উপর যে অত্যাচার করা হচ্ছিল সে তার প্রতিবাদ করতে চাইছিল। আর এবারে সেই পুলিশ অফিসার সত্যিই মানবিক ছিল। সে শিরাতরিকে জাপানের জাস্টিস ডিপার্টমেন্টের কাছে নিয়ে যায়, যেখানে শিরাতরি তার সাথে হওয়া অত্যাচারের বিষয় জানায়। সে এটাও বলে যে সে ওই কৃষককে খুন করেনি। আর এখানে শিরাতরির কেসটাকে আবারও রিওপেন করা হয়, ইনভেস্টিগেশন শুরু হয়। আর ইনভেস্টিগেশনে দেখা যায় যে শিরাতরি ওই লোকটিকে ইচ্ছা করে মারেনি, সে সেলফ ডিফেন্সের কারণে ওই লোকটাকে মেরেছিল। এই সময় কোর্টের নির্দেশে তার মৃত্যুদণ্ড খারিজ করে দেওয়া হয়, আর তাকে 20 বছরের সাজা শোনানো হয়। আর এইবার তার অনুরোধ শোনা হয়, তাকে টোকিও শহরের প্রিজনে পাঠানো হয়। এখানেও শিরাতরি যাতে পালাতে না পারে তার সমস্ত ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এখানে কোনো গার্ড তার উপর আর কখনো অত্যাচার করেনি। তাই শিরাতরি এবার জেলে তার সম্পূর্ণ সাজা কাটায়। সে জেলের সমস্ত নিয়মকানুন মেনে চলে, আর সে কোনোদিনও পালানোর চেষ্টাও করেনি। তার এই ব্যবহারে সন্তুষ্ট হয়ে জেল কর্তৃপক্ষ তাকে 14 বছরের মাথায় জেল থেকে মুক্ত করে দেয়। এই নিয়ে সে 5বার জেলের বাইরে ছিল, কিন্তু এবার সে মুক্ত ছিল, সে স্বাধীন ছিল। 1961 সালে শিরাতরি আমরিতে তার পরিবারের কাছে ফিরে যায়। ইতিমধ্যেই তার স্ত্রী মারা গিয়েছিল, কিন্তু তার মেয়ে তখনও বেঁচে ছিল, আর সে তার মেয়ের সাথে বাকি জীবনটা কাটায়। শিরাতরি তো অভাবের তাড়নায় পড়ে চুরি ডাকাতি শুরু করেছিল, কিন্তু মেক্সিকোরও এমন একজন ব্যক্তি ছিল যে বারবার জেল থেকে পালিয়েছিল, আর সে ছিল মেক্সিকো সবথেকে বড় ড্রাগ লর্ড। সেই ড্রাগ লর্ড এল চাপোর বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে, আর আপনারা দেখছিলেন রোমাঞ্চপিডিয়া।